জীবনেও সত্যি কথা বলতে গেলে ভাবতে পারিনি যে মাস্ক ছাড়া আমরা আবার চলতে পারবো। মাস্ক ছাড়া আহ অগাধে সকলের সঙ্গে আর কি মেলামেশা করতে পারবো। বিয়ে বাড়িতে ভুরি ভোজ খেতে যাব, অন্নপ্রাশনে যেতে পারবো, মানুষকে আমাদের বাড়িতে ইনভাইট করতে পারবো। সত্যি ভাবিনি ওই কয়টা বছর 2020 থেকে 2021-এর লাস্ট অব্দি, 22 শুরুতেও যদিও ছিল, তথাপি অনেকটা শীতল হয়ে এসেছিল। ওই যে ভয়ঙ্কর পিরিয়ডটা আমরা যারা এগুলিকে ফেস করেছি, সেটা বাচ্চা হোক, আমরা হোক, বা আমাদের মা বাবু বা ঠাকুমা দাদু স্থানীয় হোক, কেউ হয়তো ভুলতেও পারবো না। কেউ হয়তো কল্পনাও করতে পারিনি কত প্রিয়জনকে হারাবো, তাই না? কত বাচ্চা 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 মানুষরা মারা গেছে, ইয়ং ইয়ং বাচ্চারা মারা গেছে। আজকের ভৌতিক ঘটনাটাও কিন্তু করোনা কালীনই এবং করোনা কেন্দ্রিকই। অ্যান্ড আমার খুব খারাপ লেগেছে ঘটনাটা শুনে, মানে খুব কষ্ট হয়েছে, রাদার বলা ভালো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকেও একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা ওয়েস্ট বেঙ্গলেরই। অ্যান্ড নর্থ বেঙ্গলের কিন্তু খুব ভালোবাসা পাচ্ছি, মানে ম্যাক্সিমাম এখন কিন্তু নর্থ বেঙ্গলেরই ঘটনাই আমি পাচ্ছি। আজকেও নর্থ বেঙ্গলের ঘটনা শেয়ার করব, ঠিক আছে? সুরভি পাঠিয়েছে। তো সুরভি অ্যাকচুয়ালি ওর আসল নাম নয়, কিন্তু ফ্রেন্ড সার্কেলেও সুরভি নামে আর কি ওকে ভালোবাসে, বিকজ ও মিষ্টু ভাষী, মৃদু ভাষী বলে আমি আস্তে আস্তে কথা বলি, তাই বোধহয় ওরা সুরভি আমাকে, সুরভি সুরভি নামটাই আর কি প্রচলন, তো সুরভি বলেই আমাকে বলতে বলেছে। ঠিক আছে, চলো, তোমাদের যেমন ইচ্ছে। তো ওর সঙ্গে ঘটেছিল, ওই শেয়ার করেছে। এবং ঘটনাটা মানে 2020 লাস্টের থেকে, মানে লাস্টে হয়েছিল, কিন্তু ওর এটা প্রভাব ও 2023 লাস্টে আর কি, নভেম্বর মাসে 2020 আর কি, যে সেই মানুষটার মৃত্যু হয় 2023 লাস্টে, মানে অলমোস্ট 3 বছর পর ওনার প্রেজেন্স কিন্তু ও ফিল করতে পারে। তো ঘটনাটা বিস্তারিত বলার আগে, যারা ভাবছো এরকম ভাবে আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে, কি করে করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, এবং ফেসবুক পেজ, সেখানেও পাঠিয়ে দিতে পারো। সব কিন্তু উপরে দেওয়া থাকে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো চলো আর দেরি করবো না, সুরভির ঘটনা শেয়ার করছি। তো সুরভি কিন্তু পড়াশোনায় ভালো মোটামুটি, কিন্তু দেখো 9-10-এ যখন উঠি না, মানে টোটালি একটু সিলেবাসটা চেঞ্জ হয়ে যায়, ম্যাথসটা একটু টাফ হয়ে যায়। তো সুরভির যদিও টিউশন থাকতো, সুরভিদের পাড়াতে প্রদীপ দা বলে একজন থাকতেন, উনি কিন্তু ম্যাথসে খুবই ভালো ছিলেন। এবং সুরভি যখন ক্লাস 10-এ উঠেছে, মানে বোর্ডটা যাতে ভালো করে দেয়, সুরভির মা সেই প্রদীপের সঙ্গে কথা বললেন। উনি কিন্তু তখন গ্রাজুয়েশন, মানে ফাইনাল ইয়ার আর কি, ম্যাথসেই ওনার অনার্স ছিল। তো বলছি একটু আমার মেয়েটাকে তোর যদি, মানে যেহেতু পাড়া একদম পাড়ার আর কি, 2 বাড়ি পরই ওদের বাড়ি, বেশি মানে ধরো একই গলিতে তোমার সুরভিদের বাড়ি এই যে, এই ধরো বাদিকে, আর প্রদীপদের বাড়ি ধরো 2টো বাড়ি ক্রস করে ওই দিকে আর কি, ডান দিকে, হ্যাঁ। মানে গেট দিয়ে বেরোলে, ওরা গেট দিয়ে বেরোলে দেখা যাবে ওরকম আর কি। তো সুরভির মানে কি প্রদীপকে গিয়ে বলছে যে বাবারে, তুই তো এত ভালো পড়াশোনায়, ম্যাথে এত ভালো, আমার ইয়েটাকে সুরভিটাকে একটু ম্যাথসটা দেখিয়ে দেয় না। তো বুঝতেই পারছো, তো বলছে ঠিক আছে। তো বলছে যে তোকে একটু একটু হাত খরচাও দিয়ে দেবো না, তো বলছে না না আন্টি কেন লাগবে, হাত খরচা লাগবে না, পাড়ার মেয়ে আমাদের, তো ভালোই তো হয়। বলছে না বাবা, তুমি যখন ইয়ে করবে, একটা তো হাত খরচা গুরু দক্ষিণা বাবদ তো কিছু নিতে হবে, ঠিক আছে, আমরা যেরকম ইয়ে দিয়ে দেবো। আর তুমি যদি স্যাটারডে সানডে তুমি বলো, আমি আমার মেয়েকে ওই দিন পাঠিয়ে দেবো, সপ্তাহে একদিনই দেখিয়ে দাও, কিন্তু তুমি একটু দেখিয়ে দাও, মানে আমরা তখন মানে একটু শান্তি পাবো। কারণ ও ম্যাথসে তুখর ছিল, 199, অ্যাডভান্স ম্যাথসে 199, এইরকম। ইভেন এইচএসেও এরকম মার্কস ছিল। তো এরকম হেন স্টুডেন্টের কাছে পড়লে হয়তো উনি ভেবেছিলেন সুরভি ভালো হবে। তো ঠিক আছে, চলো, কোথাও না কোথাও হয়তো সত্যি ওনার চিন্তাধারাটা ঠিক ছিল, বলে না, ও তো ইয়ং এজ, সুরভিও বোর্ডে। তো ওর মেন্টালিটিটা বুঝতে পেরেছিল, এবং সুরভি যেরকম ভাবে বোঝে বা ওর যেতে সুবিধা হয়, ওরকম ভাবেই কিন্তু প্রদীপ ওনাকে, সুরভিকে পড়ানো শুরু করেছে, হ্যাঁ। তো বেশ আস্তে আস্তে, মানে সানডে ছিল, তারপর মানে স্যাটারডেও একটু সময় বের করে, মানে স্যাটারডে এন্ড সানডে দুদিনই দেখিয়ে দিত। কিন্তু এই দেখানোটা প্রদীপের মনে কোথাও না কোথাও একটু অন্যরকমের অনুভূতি, যেহেতু বুঝতেই পারছো একটা মানে উঠতি বয়স, যৌবন, দুজনেরই যৌবন চলে এসছে। কিন্তু সুরভি বলছে যে আমি কিন্তু ওরকম কোনো কিছু বুঝতে পারিনি, হ্যাঁ, বুঝতে পারতাম না। আমি ভাবতাম কি স্নেহ আর কি, ভালোবাসা মানে স্নেহ আর কি, হয় না যে বড় একজন মানে সিনিয়র, ম্যাথস ভালো করছি, ওনার কথা মতো চলছি বলে হয়তো উনি মানে আহ আমাকে একটু স্নেহ করেন, একটু বেশি ইয়ে করেন আর কি, হ্যাঁ, প্রশ্রয় দেন।
এই কথাটাই ঠিক, প্রশ্রয় দেন, ঠিক আছে। তো ঠিক আছে, তো এরকম করতে করতে বোর্ড যখন দিল, খুব ভালো আর কি ও রেজাল্ট করেছে, হ্যাঁ খুব ভালো রেজাল্ট করেছে, বেশ ভালো, বলছে আমার 80-র উপরে ছিল মার্কস ম্যাথসে। তো আমার মাও খুব খুশি, আর আমার মা বাবার খুব ইচ্ছে ছিল যে আমি ম্যাথস মানে সায়েন্স নিয়ে পড়ি, অ্যান্ড প্রদীপদার মতো আমিও ম্যাথসটাকে মানে সাবজেক্টটা ইয়ে করি। কিন্তু রুমকি দি আমার পুরোপুরি আর্টসের নেওয়ার ইচ্ছা। তো আমি আমার মা বাবাকে অনেক অনেক রকমের মানে মা বাবার কান্নাকাটি বলে মানে কেঁদেছিল যে ভালো রেজাল্ট করে আমার মেয়েটা সায়েন্স পড়বে, ভেবেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তো সুরভি বলেছে যে আমার হলো কি, দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার যদি সবাই হয় তাহলে টিচার কি হবে, তাহলে জার্নালিস্ট কি হবে। তো অ্যাকচুয়ালি সুরভির ইচ্ছা ছিল মানে পলিটিক্স নিয়ে, পলিটেকনিক্যাল নিয়ে, মানে ওর একটু অন্যরকম টাইপের ইচ্ছে ছিল, হ্যাঁ পলিটিক্স পলিটিক্স নিয়ে পড়বে, অন্যরকম ওর চিন্তাধারা, একটু আইন কানুন নিয়ে পড়বে ওরকম টাইপের, হ্যাঁ ল নিয়ে পড়বে। তো অনেক বুঝিয়ে টুঝিয়ে সে আর্টসে অ্যাডমিশন নিয়েছে। ইনফ্যাক্ট সুরভির মা বাবা নাকি প্রদীপকেও বলেছে যে তুমি একটু সুরভিকে বোঝাও যে ও যাতে সায়েন্সটা নেয়। ইনফ্যাক্ট প্রদীপও কিন্তু চাইতো, সো দ্যাট কি ওই যে ও যে আসতো আর কি, সো এইচএসটাও আর কি ওকে পড়ানোর জন্য ও তৎপর হয়ে মানে ওর ইচ্ছে ছিল আর কি। আর ততক্ষণ ওর গ্রাজুয়েশন কমপ্লিট করে ও কিন্তু এমএসসি ম্যাথসের জন্য অ্যাডমিশন নিয়ে নিয়েছিল। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তোমার ওর ইচ্ছে ছিল পিএইচডি করা, অ্যান্ড আফটার দ্যাট কোনো মানে মানে এজ এ টিচিং প্রফেশনটাকে কোনো কলেজে এজ এ লেকচারার হিসাবে, প্রফেসর হিসাবে জয়েন করার, তো এইরকমই আর কি। তো খুব সিরিয়াস ছিল পড়াশোনায়, কিন্তু ভালোবাসা তো ভালোবাসার জায়গায়, তাই না? কিন্তু প্রদীপদার সেই চিন্তাধারার উপর জল ঢেলে সুরভি কিন্তু আর্টসেই তোমার অ্যাডমিশনটা নেয়, ঠিক আছে। তো আমিও এটাই রিকোয়েস্ট করবো যে বাচ্চাদের না ফোর্স করবেন না। ইনফ্যাক্ট আমিও করি না, আমি তো টিয়াকে ডেফিনেটলি আমি বলেছি যে তোমার সায়েন্স টাইন্স নেওয়া দরকার নেই, তোমার যদি ইংলিশ ভালো লাগে, লিটারেচার সাবজেক্ট ভালো লাগে, ডেফিনেটলি নাও। বিকজ লিটারেচারের পড়ে আমার মতে কি জাস্ট ফ্লো এর সঙ্গে গা ভাসিয়ে, অ্যান্ড আমি ওটার মধ্যে ইন্টারেস্ট পাচ্ছি না, আমার মার্কস ভালো হচ্ছে না, তার থেকে ভালো আমি যেটার মধ্যে ইন্টারেস্ট আছে না, মানে আমি যেটার মধ্যে সবচেয়ে থেকে বেশি ইন্টারেস্টেড ওই সাবজেক্টটা নিয়ে যদি পড়ি, ওটার মধ্যে আমার মার্কসও ভালো আসবে না, ওটা নিয়ে যে কিছু করার আমার একটা উৎসুকতাও কিন্তু থাকবে, তাই না? তো যাই হোক, তো এরকম করে করে ও এইচএস যখন কমপ্লিট করে, ওনার অলমোস্ট এমএসসিটাও ফাইনাল দেওয়া হয়ে গেছে, পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো টিডিসি তে উঠলো। ওই সময় মানে 2 বছর পর প্রদীপ বাবু নাকি ওই তখন তো মানে মোবাইল আর কি, ক্লাস বোর্ডের এক্সামের আগ অব্দি কিন্তু তোমার মোবাইল দেননি, হ্যাঁ যখন ও 11-এ উঠেছে তখন ওর মা বাবা কিন্তু সুরভিকে মোবাইলটা দিয়েছেন। তো হঠাৎ একদিন মেসেজ আসছে যে কি রে তোর আমার কথা তোর মনে পড়ে না। তো ও না একটু অবাক হয়েছে, বলছে পাশের বাড়ির ছেলে পড়াতো, মনে পড়বে কেন? বুঝ কেন, আমি তো তোমাকে সবসময় দেখি, মনে পড়ার কি আছে? বলে না সাদা মনে কাদা নেই, মানে ওর মনে তো ওইরকম ফিলিংসই নেই, হ্যাঁ। তো সুরভি বলছে আমার এখনো জানো তো মনে আছে, মেসেজটা এরকম লিখেছে, তোর আমার কথা মনে পড়ে না, আজকাল তো আসিস না, দেখাও করিস না। আমি মনে মনে বলেছি আমি তো ম্যাথ করি না, আমি কেন দেখা করতে যাব, হ্যাঁ ওনারও তো কত পড়াশোনা আছে বেকার। আমার মানে ম্যাথ যদি পড়তাম, ওনার ইন্টারেস্ট আছে বুঝতে পেরেছি, ঠিক আছে চলো ওনার সাবজেক্ট নিয়ে আমি পড়ছি, আমি তো টোটালি অন্য সাবজেক্টে, আমাকে কেন এই কথা বলছে, হ্যাঁ বলছে আমি না কখনো কখনো মানে অবাক হয়েছে কেন, তখনও মানে ওর ওই সেন্সটাই আসেনি। তারপর যাই হোক, বলছে কলেজে দেখো প্রপোজ আমি পেয়েছি, কে করেছে? আমার 1 ক্লাস 2 ক্লাস সিনিয়র করেছে, বা আমার সঙ্গের বন্ধুরা করেছে, বা বেশিতে বেশি কি হয়েছে যখন আমি এইচএস ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ি, যে টিডিসি লেভেলের ওরা করেছে আর কি, থার্ড ইয়ারের, হ্যাঁ। তো বলছে আচ্ছা আমি তো কল্পনাও করতে পারিনি ওর যাকে আমি মানে এজ এ টিচার হিসাবেই তো ওনাকে পেয়েছি। তো কোথাও না কোথাও প্রদীপ কিন্তু ওকে নিজের ফিলিংসটা বোঝানোর জন্য খুব চেষ্টা করেছে। তখন সুরভি বলছে আমি না বুঝে কিন্তু ইগনোর করে গেছি, কারণ সত্যি কথা বলতে গেলে যদি মনে ফিলিংস থাকতো হয়তো আমি একসেপ্ট করেও নিতাম, কিন্তু আমার তো কোনো ফিলিংসই নেই, উল্টা উনি বলছিলেন, আমি তো বলছি কেন বলছে কেন বলছে। তো তখন আমি বলছি যে দেখো পাড়ার ছেলে তো, আর যেহেতু আমাকে পড়িয়েছে, হ্যাঁ একটা তো আমি তো ওনার কাছে সবসময় গ্রেটফুল, কারণ আমার এত ভালো মার্কস আসতো না, উনি এত সুন্দরভাবে আমাকে বুঝিয়েছিলেন। তখন ওনাকে আমি বলেছি যে দেখো আমি না একটু তুমি যেমন তোমার স্টাডি নিয়ে প্রচন্ড সিরিয়াস, হ্যাঁ আমিও কিন্তু আমার স্টাডি নিয়ে প্রচন্ড সিরিয়াস, আমি না একটা পুরো গোল করে নিয়েছি, আমার ওই লক্ষ্যে পৌঁছাতে হবে, আমি চাই না এটার আর মানে এটার মধ্যে কেউ আসুক। আর আমি যদি একবার পা ফসকে যায় আমি জানি আমি কনসেন্ট্রেট করতে পারবো না, কারণ মাথার মধ্যে অনেক অন্যরকম চিন্তা আসবে। তখন নাকি প্রদীপ বলেছে যে কেন রে, আমিও তো তোকে পছন্দ করতাম, কই আমার মার্কসের মধ্যে তো কোনো রকম ফারাক আসেনি, হ্যাঁ আমার পড়াশোনাও চালিয়ে যাচ্ছে, আর তোকে তো ওটা তো মনের ফিলিংস, তোকে ভালো লাগা। তখন নাকি সুরভি বলেছিল দেখো তুমি আর আমি তো এক না, তোমার নাই আসতে পারে, আমার যদি এসে যায় তখন। তো
তোমার কি ভালো লাগবে আমার মার্কস যদি মানে ডিক্রিজ হয়, আমার যদি গ্রেডটা নিচে নামে, হ্যাঁ, গ্রাফটা যদি নিচে ডাউনফল হয়ে যায়? তখন বলছে যে ঠিক আছে, আমি তাহলে ওয়েট করব, তুই তোর কেরিয়ারে যা, আমিও করছি, আমি ওয়েট করব তোর, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তোর পাশে সবসময় আছি, এই কথাটা বলে। ঠিক আছে, ফাইন। তারপর বলছে যে আমি না আস্তে আস্তে ওনাকে ইগনোর করা শুরু করলাম। মানে এখন দেখো, বললামই ওদের বাড়ি আর ওদের বাড়ি কিরকম, হ্যাঁ, তো হয়তো চোখে চোখ পড়ে গেলে একটু স্মাইল, হাসতো, হেসেই, যেমন মোবাইলে কাউকে ইয়ে করছে বা মোবাইল ফোন এসছে ওরকম ভাবে দেখি বলে আমি খালি মানে আমার একটু অস্বস্তি হতো, সত্যি কথা বলতে গেলে রুমকিতে আমার একটু অস্বস্তি হতো, হ্যাঁ। যেহেতু আমি জানি ওনার মনে আমার প্রতি ফিলিংস কি, কিন্তু হ্যাঁ একটা সফট কর্নার তো ছিল, কারণ এটা কিন্তু ঠিকই, একটা মেয়ে যখন জানে না যে কেউ ওকে ভালোবাসে, ওর প্রতি একটা সফট কর্নার হয়, কিন্তু সেটা কিন্তু লাভ নয়। ঠিক আছে, সেটা কিন্তু ভালোবাসা না। ঠিক আছে, আস্তে আস্তে ওই 2020 সেই মরণ আসলো। ততদিনে কিন্তু ওর হাই সেকেন্ডারি কমপ্লিট হয়ে, বললামই, তখন ও মোস্ট প্রবাবলি পার্ট ওয়ান মানে 2 বছর কমপ্লিট হয়ে গেছে, থার্ড ইয়ারে গেছে আর কি, হ্যাঁ। তো ওই জিনিসটা আসলো না, 2020-তে ও ফাইনাল দিয়ে দেয়, ইয়েস, শুরুতেই ফাইনাল দিয়ে দেয়, হ্যাঁ, কারণ মার্চ এপ্রিল তো, মার্চ এপ্রিল ফাইনাল দিয়ে দিয়েছে মানে ওইরকমই আর কি, হ্যাঁ। তো যাই হোক, শুরু হয়ে গেল এই প্রবলেমটা। না, আমি না মানে পার্ট ওয়ানের ফাইনাল দিয়ে দিয়েছে, ইয়েস, তখন ওর ফাইনাল দেওয়া হয়নি, পার্ট 1টা কমপ্লিট হয়ে গেছে। টিডিসির ফাইনাল ইয়ারটা তখনও মানে ওদের ক্লাস শুরু হয়নি, ওইরকম টাইপের আর কি, হ্যাঁ, ফাইনাল ইয়ারটা ইয়ে করবে। তো ঠিক আছে চলো, কারণ কি ও আমাকে পরে বলেছিল অনলাইন ক্লাসের কথা, তো যদি কমপ্লিট হয়ে যেত অনলাইন ক্লাস তো হতো না, তো অনলাইন ক্লাসের কথা কিন্তু ও আমাকে বলেছিল, কেন বলেছিল সেটাও বলছি। তো আম, এই গেল তো, ডেফিনেটলি আস্তে আস্তে তো অনলাইন ক্লাস শুরু হলো, তো ওর ক্লাসগুলি অনলাইনে নোট বাগেরা দেওয়া হতো, তো যখনই ধরো অনলাইন ক্লাস করতো, অনেক সময় হয়তো ও ফোন করতো, প্রদীপ ফোন করতো, কারণ কেউ বাইরে কেউ যাচ্ছে না, আর কি করবে। তো প্রদীপের কিন্তু একটা এক্সট্রা আলাদা রুম ছিল, ওর ভাইয়ের আলাদা রুম ছিল, যেহেতু বুঝতে পারো পেরেছো ফ্ল্যাট বাড়ি নয় কিন্তু নর্মাল বাড়ির মতো, তো সবার রুম কিন্তু আলাদা আলাদা ছিল। তো একদিন ও মেসেজ করেছে যে তুমি যখন ফোন করো প্রদীপ দা, আমার কিন্তু অনলাইন ক্লাস চলে, আর আমার কিন্তু কোনো ফিক্স থাকে না, অনেক সময় রাত্রেবেলাও ম্যামরা ক্লাস নেয় বা নোট বাগেরা ইয়ে করে ডিসকাস করে, যেহেতু আমরা কলেজ যেতে পারছি না, তো অসুবিধা হয়, হ্যাঁ। তো ঠিক বলে ও আই এম সরি সরি বলে ইয়ে করে দিল। তো 2020-তে হঠাৎ একদিন দেখো, কারোর বাড়িতে যাওয়া আসাও কিন্তু নেই, হ্যাঁ, তো দূর দূর থেকে হাই হ্যালো, হঠাৎ দেখে অ্যাম্বুলেন্স এসছে এবং প্রদীপদার বাড়ির থেকে প্রদীপকে আর কি নিয়ে যাচ্ছে, তো ওর খুব জ্বর ঠর হয়েছে, টেস্ট করে ওকে করোনা পজিটিভ ওকে পাওয়া গেছে। ওই যে ছেলেটা গেল, ওরা তো ভেবেছে ইয়ং ছেলে ফিরে তো আসবেই, ছেলেটা কিন্তু ফিরলো না। এবং জানো তো, বলছি যে সবচেয়ে থেকে দেখো মানে আমাদের তো খারাপ লাগবেই, যেহেতু আমি ওর কাছে পড়েছি, যদিও সেই রকম ফিলিংস না থাকলেও পড়েছি একসঙ্গে, মানে ছেলেটা উঠতি বয়সী ছেলে, কিছু একটা আমি না জানতাম এরকম প্ল্যানিং করে চলেছে। ওর মা বাবার অবস্থা, মানে ওরা যে কি অবস্থা, ছটফট করে কান্নাকাটি করেছে, মানে ওখান থেকে চিৎকার করে কান্না আমরা এখানে শুনতে পেরেছি। আরো সবচেয়ে থেকে খারাপ কি লেগেছে রুমকিদি, দেখাও মানে দেখাও যায়নি, জানো তো, লাস্ট যে দেখা সেটা ওরা দেখতে পায়নি, কোথায় যে ওর অন্ত্যেষ্টিক্রিয়া আদৌ হয়েছে কিনা না কি করেছে। তখন তো অনেক রকমের কথা শোনা হচ্ছে যে একসঙ্গে সবাইকে দাফন করে দিয়েছে নাকি একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে, কি করছে না করছে কিছুই ওরা জানে না। তো সেই সময় মানে কি বলবো আর, তো বুঝতেই পারছো সেই সময় রিচুয়ালস করা মানেও কত রকমের ব্যাপার, তো ওই রকম মানে যেহেতু নর্মাল ডেথই ছিল, যদিও করোনার দরুনে, বাট হয়ে গেছে আর কি সবকিছু, পুরোহিতকে কোনো মতে ইয়ে করে ডিস্টেন্স মেনটেন করে করে ওরা ওদের মতো কাজ করে নিয়েছে, ঠিক আছে ফাইন, গেল। তো বলছে খুব কষ্ট হয়েছিল ব্যাপারটা, আর ওর মা তো একটু পাগলের মতোই হয়ে গেছিল। তো যাই হোক, আস্তে আস্তে সময় যতটা যে গেল, আমাদের করোনার থেকে আমরা ফাইট করে যেমন বের বের হতে লাগলাম, তো আন্টি অনেকটা আর কি, আগে তো পাড়া প্রতিবেশী মানে ওনার তোমার সুরভির মার সঙ্গে কথা বলতো না, কারোর সঙ্গে কথা বলতেন না, উনি পুরোপুরি নিশ্চুপ হয়ে গেছিলেন। তো আস্তে আস্তে যখন 2022-23 চলে আসলো, তো বুঝতেই পারছো 22-তে তো মোটামুটি সবকিছু স্কুল টুলও খুলে গেছিল। তো ওরও তো মানে এক্সাম গুলি কেমন হয়েছিল আমরা জানি, সবাই জানি, হ্যাঁ। তো যাই হোক, ও তো আস্তে আস্তে ওর ইয়ে কমপ্লিট করতে করতে 2022 জুন জুলাইয়ে দেখা হলো ওনার, মানে ওনার সঙ্গে যার বিয়ে ঠিক হয়ে আছে, ওনার আর কি এখনো বিয়ে হয়নি কিন্তু সুরভিদের, হ্যাঁ, ওর সঙ্গে দেখা হলো। তো অলরেস্ট মানে
সুরভির যে হাজব্যান্ড, উড বি হাজব্যান্ড, উনি কিন্তু লয়ার। এবং আমি বললামই ওর এলএলবি পড়ার খুব ইচ্ছে, ওই দরুনই আর কি ওনার সঙ্গে পরিচয়। এবং আস্তে আস্তে যেহেতু সুরভিও দেখতে বেশ অ্যাট্রাকটিভ, তো লাভ এট ফার্স্ট সাইট ওনার তরফ থেকে। তো সুরভিরও খুব ভালো লাগতো আর কি, বেশ বলছে উঁচা লম্বা একদম অন্যরকম একটা টাইপের। হ্যাঁ, যখন মানে ও তো উকিল, ওকে দেখলে বেশ অন্যরকম, যেহেতু এই প্রফেশনটার প্রতি ওর ভালোবাসা, বুঝতেই পারছো। ঠিক আছে, তো বলছে আমরা এই রিলেশনটাকে কিন্তু একদম পুরো চুপি মানে একদম ইয়ে করেই রেখেছিলাম, কাউকে জানাতে দেইনি, মা বাবাকেও জানাইনি। মা বাবাকে জানিয়েছে 2023 তোমার যে 2023 ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বর থেকে ওর সঙ্গে প্রবলেম শুরু হয়, ধরো ওই পুজোর আগে আগে মা বাবাকে জানিয়েছে। And মা বাবা বলেছে হ্যাঁ প্রতিষ্ঠিত, তোমারও তো এটাই ইচ্ছে ছিল, ঠিক আছে ছেলের বাড়ির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, মানে ওর ইচ্ছে ছিল যে 2024-এ মানে কথাবার্তাটা আগাক, যাতে আরো এক বছর যাক, 2025 এর লাস্টের দিকে ওরা বিয়ে করবে। ঠিক আছে, তো একদিন কি হয়েছে, যেহেতু মা বাবাকে জানিয়ে দিয়েছে, এখন তো অনেকটা ফ্রি না। একদিন ওর সঙ্গে আর কি, তো তোমার সুরভির উডবি হাজবেন্ডের সঙ্গে গাড়ি করে ও যাচ্ছিল। হ্যাঁ, এন্ড দ্যাট টাইম ওই প্রদীপের ছোট ভাই ছিল, যে বললাম ছোট ভাই দেখে নিয়েছে। হ্যাঁ, তো মানে বেশ অবাক, কারণ সুরভি এরকম কোনো ছেলের সঙ্গে, অ্যান্ড অলসো ওরা যেরকম করে হেসে হেসে কথা বলছিল, ডেফিনেটলি সামওয়ান স্পেশাল ছাড়া একটা হয় না, দেখবে সামওয়ান স্পেশালের সঙ্গে তুমি যখন কথা বলবে, তোমার চোখের একটা উজ্জ্বলতা একটা আলাদা হয়ে যায়, তোমার মুখের হাসিটা মানে ব্লাশ করে মেয়েরা, ছেলেরাও করে সামওয়ান স্পেশালের সঙ্গে থাকলে। তো ওই কোথাও না কোথাও ওর ভাইয়ের মনে একটা স্ট্রাইক হয়। এবং তারপরে কিন্তু তোমার ঘরে গিয়ে ডেফিনেটলি হয়তো মাকে বলেছে। তো যাই হোক, প্রদীপের কথাটা বোধহয় টুকটাক ওর ছোট ভাই জানতো আর কি, হ্যাঁ, যে ও ওকে ভালো মনে মনে পছন্দ করতো। তো যাই হোক, এই গেল। তো অ্যাকচুয়ালি ওই দিন যেদিন ওর ছোট ভাই গিয়ে ওর মাকে বলেছে, সেটা অবশ্য ইয়ে জানতো না, সুরভি তখনও জানতো না। বলছে তবে তবে থেকে ওদের বাড়িতে কিন্তু প্রচন্ড প্রলয় শুরু হয়ে যায়। এতদিন কিন্তু দিদি কিচ্ছু হয়নি। কি হয়েছে, আচ্ছা যেহেতু প্রদীপ মারা গেছেন, বুঝতেই পারছো ওর মা তো পাগলের মতো হয়ে গেছিল, ছেলের কোনো জিনিস কিন্তু উনি কাউকে দিতে দেননি। ছেলের ঘরটা ওরকমই রয়েছে। হ্যাঁ, আমি অনেককে শুনেছি যে ছেলের ওখানে খাওয়া দাওয়া দিতেন, ওগুলি কিছু করতেন না। উনি হয়তো মাঝে মধ্যে ছেলের ফটো নিয়ে একটু আদর করতেন। হ্যাঁ, বা ওর ব্যবহার করা যেমন ব্যাগগুলি ছিল বা পেনগুলি ছিল, খাতা বইপত্র, ওর কাপড় পোশাকগুলি, ওগুলি ধরতো। তো সেদিন রাত্রে কি হলো, প্রচন্ড দুমদাম নাকি ওই রুম থেকে আওয়াজ, সবাই গিয়ে দেখে ওর রুম মানে প্রদীপের রুম যেটা বন্ধ থাকতো, ইউজ করতো না, রোজ দিন ঝাড়পোছ করা হতো, যেহেতু কেউ থাকবে না, এটা প্রদীপের রুম ছিল, ওর মা কিন্তু লক করে রাখতো। লক খুলে দেখে একদম পুরো মানে ওর হ্যাঙ্গার থেকে ওর শার্ট গুলি পরা, ওর বইগুলি এদিক ওদিক, মানে প্রলয় কাণ্ড বেঁধে গেছে। ঠিক আছে, পরের দিন তোমার সকালবেলা মানে এগুলি মানে কি বলবো, তো বলো তো, ওদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল এই ব্যাপারটা কি হয়েছে। তো তখন মানে বলছে যে দেখি তখন রাত্রেবেলা তো ওরকম ভালো করে দেখিনি, দেখো গিয়ে তো কোনো জানলা ঠাল্লা খোলা আছে নাকি, কোনো হনুমান বা বিড়াল এসে এরকম উৎপাত করেছে কিনা। সবকিছু তো বন্ধ, এটা না কোশ্চেনের অ্যান্সারটা বুঝে উঠতে পারছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলতো, যদি প্রদীপের মৃত্যুর সঙ্গে সঙ্গে এসব কাণ্ড হয়, ভৌতিক কাণ্ড বলে আমরা ধরে নিতে পারতাম, কিন্তু কবে মারা গেছে 2020 লাস্টে, আর 2023 লাস্টের কথা বলছে, আর 2020 লাস্টে মারা গেছে, মানে অলমোস্ট 3 বছরের গ্যাপ। ঠিক আছে, এখন কি করে মানে ওরা না ঠিক মিলাতে পারছে না। ওই দিন মানে ওই দিন রাত্রে যেদিন এই কাণ্ডটা হলো, ওই দিন রাত্রে ফর দ্য ফার্স্ট টাইম সুরভি বলছে যে দেখো, আমিও তো প্রায় 3 বছর হয়ে গেছে, ওর মৃত্যুর পরে আমি ওর স্বপ্ন দেখিনি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ওই দিন আমি ওর কিন্তু স্বপ্ন দেখেছি প্রদীপে, কিন্তু ওই রকম ভয়ঙ্কর স্বপ্ন না, অ্যাজ ইফ যেমন ওই টিউশন করার সময় ও যেমন হেসে হেসে আমার সঙ্গে কথা বলতো, বা আমি দেখছি যে ও মোবাইলে মেসেজ করছে মিস মিস ইউ, হ্যাঁ বলে, আমি পুরো দেখেছি। স্বপ্ন হলেও কিছু কিছু স্বপ্ন দেখবে, কিছু কিছু ওয়ার্ড আমাদের মাথার মধ্যে পুরো একদম গেঁথে যায় না, একদম ওর মাথার মধ্যেও গেঁথে আছে, লেখা আছে মিস ইউ, এরকম টাইপের। হ্যাঁ, ধরপর গড়ে উঠেছে, বলছে আমি 3 বছরে যাকে দেখলাম না, এখন কেন দেখছি। আর এদিকে কিন্তু ওদের বাড়িতেও উৎপাত শুরু হয়েছে, নেক্সট রাত্রেও কিন্তু ওই রকম উৎপাত। আর এদিকে অনামিকাও, অনামিকা বলছে সরি, সুরভিও কিন্তু তোমার ওর স্বপ্ন দেখেছে। আমি বললাম না ভয়ঙ্কর স্বপ্ন না, যেমন ও গেট থেকে বেরিয়েছে, ও গেট থেকে বেরিয়েছে, চোখে চোখে হলো, একটু হাসলো। হ্যাঁ, মানে ভালোবাসার আর কি, হ্যাঁ অন্যরকম আর কি। তো সেটার মধ্যে কিন্তু কোনো মানে কি বলবো ভালগার নয়, কিন্তু বুঝতে পারছো তো, একটা সুন্দর একটা মিষ্টি একটা ভালোবাসা আর কি।
ঠিক আছে। তো হঠাৎ একদিন ওর মাকে বলছে, ও মা, আমি না প্রদীপদা তো দেখো 3 বছর হয়ে গেছে, 2 দিন ধরে না লাগাতার প্রদীপদার স্বপ্ন দেখলাম। তো বলছে, হ্যাঁ, তুই প্রদীপদার কেন স্বপ্ন দেখলি? প্রদীপ তো মারা গেছে আজকে কত বছর হয়ে গেল। বলছে, এক্স্যাক্টলি, আমি না বুঝতে পারছি না প্রদীপদাকে কেন দেখলাম। ঠিক আছে, ফাইন। তারপর কি হলো, 2 দিন ইনসিডেন্ট হওয়ার পর আহ, প্রদীপের মা আর ভাই তোমার মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? বিকজ ওর বাবা একজনের সঙ্গে কনসাল্ট করে ওই ভদ্রলোককে নিয়ে আসবেন, মানে কোনো জ্যোতিষ বা কোনো ওঝা জাতীয়, মানে যে এইসব ব্যাপারটাকে বুঝতে পারে। তো ওরা দাঁড়িয়ে ওয়েট করছে, মানে ওদের না এখন ঘরে যেতে একটু অসুবিধা হচ্ছে, মানে ওরা যেতে ভয় পাচ্ছে। আর প্রদীপের মা অ্যাকচুয়ালি কিন্তু প্রদীপের কথা ভাবেনি, উনি ভেবেছেন কি হলো, কেউ তন্ত্রমন্ত্র করে দিল নাকি, এমনিই তো আমার সবকিছু শেষ হয়ে গেছে, এখন তন্ত্রমন্ত্র করে কি করবে, উনি কিন্তু ভূতের কথা ভাবেননি। ঠিক আছে, ফাইন। ভদ্রলোক মানে তখন না হঠাৎ তোমার সুরভির মা ওদেরকে দেখে বলছে যে কি হলো তো, ইয়ে আপনার বাইরে দাঁড়ানো কি হলো, কিছু হয়েছে? তো তখন না মানে প্রদীপের মা মানে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে অনামিকা মানে সুরভিদের গেট অব্দি এসেছে। বলছে, আর বলো না, জানি না গো কার চোখে আমাদের, মানে আমরা কার চোখের কাটা হয়ে দাঁড়াইছি। আমাদের ঘরে 2 দিন ধরে এই এই অবস্থা হচ্ছে, প্রদীপের রুমটা তো খালি উল্টা পুল্টা হয়ে যায়, কোনো রুম হয় না, খালি প্রদীপের রুম হয়। তো সুরভির মা বলছে যে আহ, প্রদীপের রুম কেন হবে, অন্য রুম হচ্ছে না, খালি প্রদীপের রুমই হচ্ছে। বলছে, হ্যাঁ গো, ঠিক বুঝতে পারতেছি না ব্যাপারটা কি। তখন মানে যেহেতু সিরিয়াস ইস্যু, হ্যাঁ, ছোট ভাইও এসছে, এসে তখন হঠাৎ ইয়েকে বলছে যে আহ, মানে একটু মানে টোন টিটকারি মারার ইয়েতে, যেহেতু বললাম ও ছোট ভাইটা জানতো ব্যাপারটা, তো বলছে, কি মেয়ের বিয়ে কবে লাগাচ্ছ, কবে খাবো মেয়ের বিয়ে? তো সুরভির মা না একটু হকচকে গেছে, বলছে মানে, বলছে না শুনছি তো অনেক কিছুই তো চোখে পড়ে, অনেক কিছুই তো শুনি, সুরভির বিয়ে কবে লাগাবে? তো বলছে, লাগালে তো তোদেরকে আগে বলতে হবে, তোর মাকেই তো সবকিছু, আমি কি একা একা অত কিছু পারবো? হ্যাঁ, দিদিকেই তো আসতে হবে, এরকম করে বলছে। হ্যাঁ, আর তোদের ছাড়া কি কোনো কিছু কি কি করে করবো? হ্যাঁ, তো ঠিক আছে চলো। তো এরকম করে তখন না হঠাৎ সুরভিও তখন ছিল। হ্যাঁ, তখন সুরভিকে বলছে যে, তুই কি আন্টিকে আমার কথা বলেছিস, আমার মানে আমার এবং আমার সেই স্পেশাল পার্সনের কথা? বলছে যে, হ্যাঁ, না বলার কি আছে, তুই কাউকে পছন্দ করেছিস, পাড়ার মেয়ে, ছোটবেলা থেকে দেখছি তোকে, তোর জীবনে যদি কেউ আসে এটা ভালো কথা, তোর মা বিয়েও ঠিক হয়ে যাচ্ছে শুনলাম, আর বলবো না আমার মাকে? তো বলছে, তুই কবে বলেছিলি? সুরভির কিন্তু কোথাও না কোথাও ডাউট হয়েছে, বলছে, যবে দেখেছি তবেই বলেছি। আচ্ছা, তবে থেকে কি তোদের বাড়ি থেকে প্রবলেম শুরু হয়েছে? তখন না ওর ভাই না মানে থতমত খেয়ে বলে বলে, হ্যাঁ, একদমই তাই, তবে থেকে কিন্তু আমার মানে দাদার রুমে এই প্রবলেমটা শুরু হয়। তখন অনামিকা মানে সুরভি বলল, অ্যাকচুয়ালি সুরভি কিন্তু ওর অ্যাকচুয়াল নাম না, ও বলতে বলেছে, তাই আমি যেহেতু প্রেজেন্ট করি অনামিকা নামে, তাই অনামিকাটাই চলে আসে। হ্যাঁ, তো বলছে যে অ্যাকচুয়ালি প্রদীপদার কিন্তু স্বপ্ন আমিও 2 দিন ধরে লাগাতার দেখছি, কিন্তু ওইরকম ভয়ঙ্কর কিছু না, যেমন আমি তোদের বাড়িতে যেতাম পড়তাম ওই রকমই দেখছি। হ্যাঁ, তখন ওই দৌরান ওর মা মানে বাবা চলে এসেছে ওই ভদ্রলোককে নিয়ে। তো ওরা যাবে, তো এই সুরভির মা বলছে, সুরভি তুই ঘরে যা, আমি দেখে আসি। তো সুরভির মারও ইন্টারেস্টটা জেগে গেছিল, এন্ড অলসো সত্যি তোনার মেয়ে দেখছে আর এদিকে শুনছে এই অবস্থা। তো জ্যোতিষে গিয়ে নাকি ওই বাড়ির মাটি, তারপর হলো প্রদীপের রুমে ঢুকেছে, প্রদীপের শার্ট প্যান্ট এভরিথিং ধরে ঠরে ওখানে বসেছে। হ্যাঁ, উনি বসে একটুক্ষণ ধ্যান করে বলছে যে প্রদীপ কিন্তু এই ঘরেই আছে, প্রদীপ কিন্তু এই রুমেই স্টাক হয়ে রয়েছে, ও কিন্তু বেরোতে পারছে না। তখন বলছে যে, কবে, এর আগে কি প্রদীপ কোনো উৎপাত শুরু করেছিল? বলছে, না, একদমই না, ও তো মানে পুরোপুরি মানে আমরা তো বুঝতেই পারিনি এটা যে প্রদীপের আত্মা করছে। তো বলছে, অ্যাকচুয়ালি ও মানে মানে ও জানান দিতে চাইলেও পারছিল না। হ্যাঁ, এমন কিছু একটা হয়েছে, উত্তক্ত হয়ে এখন ও নিজের রূপটা প্রকাশ করছে। মানে বলতে পারো যে আমি আগেও একটা কোনো এপিসোডে হয়তো বলেছি যে বাচ্চারা যেমন আস্তে আস্তে সবকিছু শিখে, পট করে মরে গিয়ে ভূত হওয়ার পরেও কিন্তু ভূতরাও কিন্তু হাবি হতে পারে না, ওরাও কিন্তু আস্তে আস্তে জিনিসটা ওয়াকিবহল হয়, বা তোমরা বলতে পারো আস্তে আস্তে সেই কোয়ালিটি গুলি ওদের মধ্যে আসা শুরু করে। তো যাই হোক, তো বলছে যে অ্যাকচুয়ালি মানে সব কথা বললো যে এরকম এরকম ওর মৃত্যুটাও এরকম এরকম হয়েছিল। তো বলছে কোথাও না কোথাও হয়তো, যেহেতু ও নিজেও হয়তো বুঝতে পারেনি যে ও এত তাড়াতাড়ি চলে যাবে, ওর আশা আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হয়নি। তো ওর জন্য কিন্তু তোমরা গয়া হয়তো গিয়ে ওর তো পিন্ডি দিতেই হবে, কিন্তু তার আগে গয়ায় যাওয়ার আগে এখানে কিন্তু ওর রুমে স্পেশালি একটা শান্তি সস্তায়ন যজ্ঞ করতে হবে। তো পুরোহিত আর কি বললেন যে
অ্যাকচুয়ালি বলেছিলেন যে ওর জিনিসগুলি না, যেহেতু ওর স্পর্শ লেগে আছে, তাই ও এই রুমে কিন্তু আসতে পেরেছে। মানে মৃত্যু হয়েছে হসপিটালে, কিন্তু ও এসে কিন্তু এই রুমেই স্টাক হয়ে রয়েছে। ও কিন্তু অন্য রুমেও যেতে পারছে না, এই রুমে স্টাক হয়ে রয়েছে। ওর জিনিসপত্রগুলি তোমরা হয়তো জলে বিসর্জন করে দাও, যদি পারো কাউকে দিয়ে দাও। তো ওর মা বলছে না, আমি পারবো না, আমার এইটুকুই লাস্ট স্মৃতি আছে। তো বলছে যে তাতে কিন্তু ও কষ্ট পাচ্ছে, ও কিন্তু অন্য ডাইমেনশনে যেতে পারছে না। যাই হোক, ওনাকে অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে হাওয়ান যজ্ঞ হলো। যজ্ঞ হওয়ার পর তারপর বলি তোমার প্রদীপের বাবা নাকি গয়া গিয়ে পিণ্ডদান করে। তারপর কোনো রকমের প্রবলেম হয়নি। কিন্তু সুরভি যেটা আমাকে বলেছে, দিদি আমার পুরোপুরি ডাউট, যখন আমার আর আমার উর্বির ব্যাপারটা ও ওর মাকে বলেছে, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই রুমটাতেই, ও মানে প্রদীপের রুমটাতে বলেছিল। কারণ অন্য, যেহেতু বলেছিল যে স্টাক হয়ে আছে, তো অন্য রুমে বললে তো শুনতো না। আমার কেন মনে হচ্ছে যে হয়তো প্রদীপ শুনতে পেয়েছে and তারপরেই আমাকে স্বপ্নে দেখা, মানে হিন্ট দেওয়া। এন্ড আমি ওই স্পষ্ট জানো তো মোবাইলে লেখা মিস ইউ, ওটা জীবনেও ভুলবো না। আমি লিখেছি, ও নিজে টাইপ করছে, হ্যাঁ মিস ইউ এরকম করে লিখছে। তো আমি না ওটা কোনোদিনও ভুলবো না। তারপরে একদিন নাকি ও প্রদীপের ভাইকে আর কি জিজ্ঞেসই করেছে যে আচ্ছা তুই আন্টিকে যবে বলেছিলি আমার আর ওর রিলেশনের কথা, আমার উর্বির রিলেশনের কথা, কোথায় বলেছিলি? বলছে দেখ, যখন আমরা থাকি না তখন মা কিন্তু দাদার রুমে যায়। মানে আমি বুঝতে পারি, অনেক বোঝানোর পরেও মা যখন বোঝে না, হাজার হোক বড় সন্তান তো একটা টান আলাদা থাকে। তখন কিন্তু মা দাদার রুমে ছিল, দাদার ফটোটাকে মানে ধুলোবালি পরিষ্কার করছিল নিজের আঁচল, শাড়ির আঁচল দিয়ে। তখন আর কি বলেছিলাম যে মা, একটা বিয়ে হয়তো খাবো, এতদিন পর একটা সুখের খবর আসছে, এরকম এরকম অমুকের মানে সুরভির, দেখলাম একজনকে বোধহয় বিয়ে ঠিক, ওর সঙ্গে ঘুরতে দেখলাম। তো তখন ও বলছে, তখন আমি পুরোপুরি কনফার্ম ও শুনেছে, আর তারপরে কিন্তু ওর তাণ্ডব শুরু হয়েছে। তো অনেক রকমের ঘটনাই আসে, অনেক রকমের তোমাদের ঘটনার দরুনে আমি অনেক কিছু জানতে পারছি, তোমাদেরকে জানাতে পারছি। কেমন লাগলো আজকের ঘটনা প্লিজ জানাতে ভুলো না। নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। চলো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।